মৃদু থেকে এবার মাঝারি শৈত্যপ্রবাহ, কুয়াশার দাপট কমলেও তীব্র হচ্ছে ঠান্ডা। একদিনের ব্যবধানে যশোর ও চুয়াডাঙ্গায় তাপমাত্রা নেমে গেছে 7.8 ডিগ্রি সেলসিয়াসে। শীতে সবচেয়ে বেশি নাজুক অবস্থা ছিন্নমূল মানুষ ও খেটে খাওয়া শ্রমজীবীদের। ঘন কুয়াশার চাদরে ঢাকা প্রকৃতি, ভোর থেকে দেখা যায়নি অল্প দূরের দৃশ্য। যশোর ও চুয়াডাঙ্গায় বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। রোববার তাপমাত্রার পারদ দুই জেলায় দেশের সর্বনিম্ন 7.8 ডিগ্রিতে নেমে এসেছে। হেডলাইট জ্বালিয়ে চালাতে হচ্ছে যানবাহন। হাড় কাঁপানো শীতের মধ্যেই নতুন বছরে ক্লাস করতে স্কুলে ছুটতে হচ্ছে শিক্ষার্থীদের। শেরপুরে পৌষের সকালে তীব্র ঠান্ডা আর শৈত্যপ্রবাহের চোখ রাঙানিকে উপেক্ষা করে গরম কাপড়ে নিজেকে মুড়িয়ে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও উপস্থিত স্কুলে। যখন মানুষ ল্যাপের ভিতরে থাকে, আমরা সকালবেলা কষ্ট করে স্কুলে পড়ালেখা করতে আসি। এই ঠান্ডার মধ্যে স্কুলে আসতে ইচ্ছা করে না। আগের বছর এত ঠান্ডা ছিল না, এবার একটু বেশি ঠান্ডা। তীব্র শীতে জবুথবু অবস্থা কৃষকদেরও। সুনামগঞ্জের হাওর এলাকায় গেল কয়েকদিন ধরে ভোরে কুয়াশার কারণে মাঠে যেতে পারছেন না কৃষক। একই অবস্থা জামালপুরেও। প্রচন্ড ঠান্ডায় জমিতে যেতে না পারায় নষ্ট হচ্ছে ফসল। 15 দিন ধরে ঘরে ধরে বার আর হয় না। বছর কেমনে বাই করবো, সরিষা কি বাই করবো, কামলা ভাগা গেতাছে না, সবজি তোলা হইতাছি না, বেচাকিনি করা হইতাছি না। কুয়াশার সঙ্গে কনকনে বাতাসে কাবু সাধারণ মানুষ। সবচেয়ে বেশি বিপাকে ছিন্নমূলেরা। পর্যাপ্ত গরম কাপড় না থাকায় চরম দুর্ভোগে তারা। অন্যদিকে শীতের কারণে চাঁদপুর, বগুড়া সহ বিভিন্ন জেলায় দেখা দিয়েছে নানা রোগের প্রকোপ। আক্রান্তের বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। এতে হিমশিম অবস্থা হাসপাতালগুলোর। এই সময় হচ্ছে যে যারা এক্সট্রিম অফ এজ, মানে যেমন শিশু এবং বয়স্ক মানুষ এবং ইমিউনো কম্প্রোমাইজ, যেমন হচ্ছে ডায়াবেটিসের রোগী, এনারা আসলে একটু বেশি আক্রান্ত হচ্ছেন। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী দেশের 17টি জেলায় শৈত্যপ্রবাহ বইছে। চন্দ্রাফসার ববি, সময় সংবাদ। এদিকে তাপমাত্রা কিছুটা বাড়লেও রাজধানীতে কমেনি শীতের অনুভূতি। তীব্র ঠান্ডাকে সঙ্গী করে সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিসে যান নগরবাসী। শীতের তীব্রতায় নাকাল হতে হয় বাইরে বের হওয়া অধিকাংশকেই। তাপমাত্রা বাড়তে শুরু করলেও আগামী 2-1 দিন কুয়াশার আধিক্য থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শামসুল হক প্রিন্সের ছবিতে রাশেদ বাপ্পির রিপোর্ট। শীতার্ত নগরে গোমরা মুখে সূর্যের উঁকি। আগের দিন পুরোটা সময় লুকিয়ে থাকলেও ঘড়ির কাঁটায় 10টা বাজতেই হাজির হয় দিনপতি। তবে ছিল না স্বভাবসুলভ তেজ কিংবা প্রখরতা। তবুও কিছু সময়ের জন্য হলেও জনজীবনে ফেরে কিছুটা প্রশান্তি, কিছুটা উষ্ণতা। এখন একটু সূর্য উঠছে, ওয়েদারটা একটু চেঞ্জ হচ্ছে। ঠান্ডা যদিও ছিল, এখন কম। মাঝখানে রোদ উঠছিল। রোদ উঠলে তো ভালো হবে, শরীরটা গরম হবে, সবকিছু ভালো লাগবে সবারই। এর আগে একাধিক গরম কাপড়, হাত মোজা, কানটুপি, মুখে মাস্ক পরে শীত নিবারণের চেষ্টা করে মানুষ। তবুও যেন শীতকে হার মানানো দেয়। বাতাসটা যে লাগে সেটা হচ্ছে মোস্ট চ্যালেঞ্জিং। সেজন্য বেশি করে শীতের কাপড় পরে বের হওয়া হয়। এবারে শীতের প্রকোপটা বেশি। রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ভোর থেকেই কর্মচঞ্চল হয়ে ওঠে রাজধানী ঢাকা। তবে শীতের জড়তা ভেঙে ঘর থেকে বাইরে পা দিয়েই বিপাকে পড়তে হয় কর্মজীবীদের। বিকেল হলে আরো বাতাসটাও বাড়ে, শীতটাও বাড়ে। খারাপ, শীতকে সবাইকেই নাজেহাল করতেছে। একটানা এই শহুরে শীতে বাইকাররা পড়েছেন সব থেকে বিপদে। এছাড়া খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ভোগান্তি নতুন করে বলার কিছু নেই। কতগুলো কাপড় কাপড় দিছি, তাও শীত রক্ষা করে পারছি না। মাস্ক পরা লাগছে, টুপি পরা লাগছে, তারপরেও তো শীত যাচ্ছে না। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের প্রভাবে ঘন কুয়াশার আধিপত্যে সূর্যের দেখা না পাওয়ায় শীতের এমন অনুভূতি বলছে আবহাওয়া অফিস। এটা হয়তো আগামী 2-3 দিনে এই প্রভাবটা থাকবে না, কিছুটা কমে আসবে। রোববার রাজধানীতে তাপমাত্রা কিছুটা বেড়ে রেকর্ড করা হয় 12.3 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশা আর হিমশীতল বাতাসে বিপর্যস্ত জনজীবনে একমাত্র আশার আলো সূর্য। অথচ সেই সূর্যই বারবার আশাহত করছে রাজধানীবাসীকে। আগামী 2-1 দিনের মধ্যে কুয়াশার আধিক্য কিছুটা কমে এসে সূর্যের উপস্থিতি বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়বে, এমনটাই আশাবাদ আবহাওয়া অধিদপ্তরের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। শিডিউল বিপর্যয়ে পড়েছে উত্তরবঙ্গ সহ বেশ কয়েকটি রুটের ট্রেনও। 2 থেকে 3 ঘন্টা দেরিতে ছাড়ছে প্রতিটি ট্রেন। এতে চরম বিপাকে পড়েছেন যাত্রীরা। সাতিলা শারমিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহনেওয়াজ সোহাগ।
ঘন কুয়াশায় আশঙ্কাজনকভাবে কমে গেছে দৃষ্টিসীমা। দেশজুড়ে কুয়াশার প্রকোপ থাকলেও শৈত্যপ্রবাহ চলা উত্তরবঙ্গ ধুঁকছে সবচেয়ে বেশি। ফলে উত্তরের ট্রেনগুলোকে চলতে হচ্ছে ধীর গতিতে। প্রায় প্রতিটি ট্রেনই রাজধানীতে পৌঁছাচ্ছে গড়ে 2 থেকে 3 ঘন্টা দেরিতে। শনিবার থেকে উত্তরের প্রায় সব ট্রেনই চলছে শিডিউল বিপর্যয়ের মধ্য দিয়ে। রোববার একতা, লালবনী, রংপুর, নীলসাগর, কুড়িগ্রাম এক্সপ্রেস 3 থেকে 4 ঘন্টা দেরিতে গন্তব্যে পৌঁছায়। একই কারণে দেরিতে চলছে দক্ষিণবঙ্গের সুন্দরবন এক্সপ্রেসও। এতে চরম বিপাকে পড়েছেন যাত্রীরা। 11টায় ছাড়ছে ওখানে, এখানে হয়তো 8টা সাড়ে 8টায় পৌঁছার কথা, এখন যে কয়টা বাজে এতে প্রায় 12টা। 15 থেকে 20 মিনিট একটা ক্রসিংয়ে লাগছে, এই জন্য আর কি দেরি হইলো। আমার যেখানে সকাল 8টা থেকে 9টার মধ্যে প্রবেশ করার কথা, সেখানে অলরেডি এখন 12টা বাজতেছে। আমার কাজ মোটামুটি আজকে আর হবে না, কালকে করতে হবে। 9 ঘন্টার মধ্যে পৌঁছাবার কথা, সেটা এখন পৌঁছলো আপনার 11টার দিকে। প্রতি বছর শীতকালে ঘন কুয়াশার কারণে এ ধরনের শিডিউল বিপর্যয় হয় বলে জানান উত্তরের নিয়মিত যাত্রীরা। কুয়াশা আবহাওয়া ভালো না বেশি একটা, তাই দূর দূরান্ত থেকে আসে, তাই আসতে লেট হয়ে যায়। মানে আমাদের কষ্ট হলো তো যাত্রাপথে আসতে হয়। একটা ট্রেনও টাইম টু টাইম আমরা পাই না। শীতকালে বেশিরভাগ হয়, কুয়াশার কারণেই হয় এটা। কমলাপুর স্টেশন মাস্টার জানান, কুয়াশা কেটে দৃষ্টিসীমা স্বাভাবিক হলেই কেবল শিডিউল রক্ষা করা সম্ভব হবে। কিছুটা ডিলে থাকবে, এতটা সময় কভার করতে পারবে না। কুয়াশা কেটে গেলে তো অবশ্যই আমাদের আর শিডিউল বিপর্যয় থাকবে। সময়সূচি স্বাভাবিক নিয়মে নিয়ে আসতে আগামী কয়েকদিন লাগতে পারে বলে জানায় রেল কর্তৃপক্ষ। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, বাধা কাটল মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের মুক্তির। জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। বহাল রাখা হয়েছে হাইকোর্টের জামিনের আদেশ। বিএনপির নেতাদের আইনজীবীরা বলছেন, খুব শিগগিরই মুক্তির কাগজ কারাগারে পাঠাবেন তারা। পল্টনে বিএনপি পুলিশ সংঘর্ষে উস্কানি দেওয়ার মামলায় 1 মাস ধরে কারাগারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিচারিক আদালতে 4 দফা খারিজের পর শেষমেশ গত মঙ্গলবার হাইকোর্টে জামিন পান বিএনপির শীর্ষ এই 2 নেতা। যথাযথ আইনি প্রক্রিয়া মেনে জামিন চাওয়া হয়নি এমন যুক্তিতে মুক্তির আদেশ স্থগিত চেয়ে আপিল করেন রাষ্ট্রপক্ষ। রোববার এ বিষয়ে চূড়ান্ত শুনানি হয় প্রধান বিচারপতির আদালতে। প্রায় 1 ঘন্টা শুনানি শেষে মির্জা ফখরুল, মির্জা আব্বাসকে দেয়া হাইকোর্টের 6 মাসের অন্তর্বর্তীকালীন জামিন বহাল রাখেন আপিল বিভাগ। 1 মাসের মধ্যে জামিন সংক্রান্ত রুল নিষ্পত্তি করতে বলা হয়েছে। কোর্ট আইনের মাধ্যমে চলছে এবং সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। আজকেই তো দেখলেন আপনারা, এবং আপনি দেখেন আমাদের যে ইন্টারিম অর্ডার যেটা দিয়েছিলেন সেটা তো রিকল করে দিলেন। বেলের ব্যাপারে ওনারা কিছু বললেন না, বেলটা থাকবে। বিএনপির আইনজীবীরা বলছেন, আদেশ হাতে পেলে খুব শিগগিরই মুক্তির কাগজ পাঠানো হবে কেরানীগঞ্জ কারাগারে। তাদেরকে শুধুমাত্র গ্রেপ্তার করেছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে, এবং মামলাও তাদেরকে সম্পৃক্ত করেছে রাজনৈতিকভাবে। যেহেতু আর কোনো মামলা নাই, কাজে আমরা মনে করি যে বেল বন্ড ফার্নিশ করার সাপেক্ষে তাদেরকে মুক্তি দেয়া হবে। সরকার বাংলাদেশি দূতাবাসগুলো ব্যবহার করে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চায় বলে অভিযোগ তুলেছে বিএনপি। আগামী নির্বাচন ঘিরে আওয়ামী লীগ নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে বলেও দাবি নেতাদের। আগামী নির্বাচনকে সামনে রেখে 32টি রাজনৈতিক দল নিয়ে গঠিত 4টি জোট ঘোষণার পর এবার পেশাজীবী সংগঠনগুলো নিয়ে সমমনা গণতান্ত্রিক জোটের আত্মপ্রকাশ ঘটালো বিএনপি। রোববার দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সরকার আগামী নির্বাচনকে যে কোনো মূল্যে পক্ষে নিতে ষড়যন্ত্র শুরু করেছে। নির্বাচন তাদের অধীন হলে সুষ্ঠু হবে না, তার আলামত আমরা দেখতে পাচ্ছি। সেই আলামতে বোঝা যাচ্ছে যে আবার ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। কিভাবে তারা নির্বাচনটাকে ম্যানিপুলেট করবে। এবার হয়তো দিনের ভোট রাতে হবে না, দিনের ভোট দিনেই হবে, কিন্তু অন্য মেকানিজমে হবে। এর আগে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্র মেরামতের রূপরেখা নিয়ে এক আলোচনা সভার আয়োজন করে বিএনপি পন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাব। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী অভিযোগ করে বলেন, সরকার বাংলাদেশি দূতাবাসগুলোকে ব্যবহার করে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চায়। বাংলাদেশ এমবাসিকে ব্যবহার করে
আপনি ক্ষমতা থাকার এক্সটেনশন হিসাবে ব্যবহার করবেন জনগণের অর্থ ব্যয় করে, এটা গ্রহণযোগ্য হতে পারে না। এই 27 দফা না করে আপনি কিন্তু রাষ্ট্র চালাতে পারবেন না। এদের মতো পারবেন স্মার্ট বাংলাদেশ, আপনি ব্যাংক ডাকাতি করে নিয়ে যাবেন, এটা স্মার্ট কাজ। এদিকে আদালত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার স্ত্রীর সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশের প্রতিবাদে বিকেলে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ করে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। ইমান আমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে আওয়ামী লীগ বলছে বিএনপি অশুভ খেলায় মেতেছে। তারা বাংলাদেশে অনির্বাচিত সরকার আনতে চায়। তাদের এই অসৎ উদ্দেশ্য সফল হবে না বলেও হুঁশিয়ার করেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন, আন্দোলনের নামে কোনোভাবেই সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। সরকার পতনের আন্দোলনে সরব বিএনপি। এদিকে আওয়ামী লীগ নেতারাও বলছেন, জাতীয় নির্বাচনের একদিন আগেও পদত্যাগ করবে না বর্তমান সরকার। কাজেই অহেতুক আন্দোলন করে কোনো লাভ হবে না। রোববার জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপি, জামাত এবং তাদের সমমনা কিছু দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। আন্দোলনের নামে কোনোভাবেই সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না। বাংলাদেশের মাটিতে স্পষ্ট বলতে চাই, শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন হবে এবং যথাসময়ে শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবেন। কোনো অবস্থাতেই নির্বাচনের একদিন আগেও শেখ হাসিনা পদত্যাগ করবে না, এই সরকারের পদত্যাগ করবে না। অহেতুক আপনারা যেই খেলায় নেমেছেন সেই খেলায় কোনো সময় সফলকাম হবেন না। আপনাদের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য নির্বাচন হতে দেবে না, বাংলাদেশের নির্বাচন হতে দেবে না, এই ফ্যাসিস্ট কায়দার বক্তব্য পরিহার করুন। এদিকে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের জাতীয় পার্টি জেপির ত্রিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন 14 দলের শীর্ষ নেতারা। তারা বলেন, সংবিধান নিয়ে টানাটানি শুরু করেছে বিএনপি, তবে তাদের উদ্দেশ্য সফল হবে না। তাদের টার্গেট সংবিধান সংশোধনের নামে তারা আবার এই দেশকে একটি সাম্প্রদায়িকতার বিষ বাষ্পে রূপান্তরিত করতে চায়। মুক্তিযুদ্ধের চেতনা মূল্যবোধকে বিলুপ্ত করে এই দেশকে আবার পাকিস্তানি কায়দায় সাজাবার একটি ষড়যন্ত্রই হচ্ছে মূলত এই 27 দফার প্রতিচ্ছবি। একই সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশকে বাঁচাতে হলে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচাতে হবে। সবাইকে জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি। খেলা তো হবে, আন্দোলনেও হবে, নির্বাচনেও হত্যা ষড়যন্ত্রের বিরুদ্ধে খেলা হবে। আগামী জানুয়ারিতে ফাইনাল খেলা। দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা। ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার বিকল্প নেই। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেছেন, যাদের নিজেদের নির্বাচন প্রশ্নবিদ্ধ তাদের অন্যের ওপর খবরদারি খাটে না। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ই গেটের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। সিলেট সহ 3টি আন্তর্জাতিক বিমানবন্দর এবং বিভিন্ন স্থলবন্দরে 50টির মতো ই গেট চালু করা হলো। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2020 সালের 22 জানুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ই পাসপোর্ট বিতরণের উদ্বোধন করেছিলেন। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশেই প্রথম ই পাসপোর্ট চালু হয়। এই ই গেট স্থাপনের ফলে বর্তমানে বিদ্যমান ইমিগ্রেশন প্রক্রিয়া বেগবান এবং নির্ভরযোগ্য হবে। এরই ধারাবাহিকতায় এবার বিমানবন্দর ও স্থলবন্দরে ইমিগ্রেশন বহির্গমন ও আগমন গেটে চালু করা হলো ই গেট। রোববার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এ কার্যক্রমের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী। জাস্ট ডিসি হয়েছে 18 সেকেন্ড খুলছে আর আমাকে বাইর হয়ে গেছে। এখন অতি সহজে এবং পাঞ্চের মাধ্যমে আমরা কাজটা শেষ করে পাচ্ছি। সামগ্রিকভাবে ই গেটের মাধ্যমে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে 40 থেকে 50 সেকেন্ড সময় লাগে। উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যাদের নির্বাচন প্রশ্নবিদ্ধ তাদের মাতব্বরই খাটে না। বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের যে কোনো দেশকে আহ্বান জানানো হবে বলেও জানান তিনি। আমেরিকার আপনার 72% জনগণ মনে করে আমেরিকার ডেমোক্রেসি খুব দুর্বল। গত প্রেসিডেন্সিয়াল ইলেকশন ওয়াজ এ ফ্রড ইলেকশন এবং দে হ্যাভ স্টোলেন দি ইলেকশন, এইরকম তাদের মন মানসিকতা। এই দেশের সৃষ্টি হয়েছিল গণতন্ত্র, মানবাধিকার
এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। আমাদের অন্যরা মাতব্বরি করে এই পরামর্শ দেওয়ার দরকার নেই। অবৈধ পথে বিদেশ যাওয়া বন্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সরকার নতুন নতুন দেশে কর্মসংস্থান সৃষ্টি করছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। সুরক্ষা নিশ্চিত করতে পারলে এনআইডি যে কারো অধীনেই থাকতে পারে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেন, দীর্ঘ অভিজ্ঞতার বিবেচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চেয়ে এক্ষেত্রে নির্বাচন কমিশনের দক্ষতা কাজে লাগাতে পারে সরকার। সব দিক বিবেচনা করে এনআইডি কমিশনের কাছে রাখা যৌক্তিক কিনা তার পর্যালোচনা করে সরকারকে সিদ্ধান্ত জানাবে কমিশন। ইভিএমে ভোট দিতে অপরিহার্য এনআইডি কার্ড, তাই তো আঙুলের ছাপ না মেলা সহ নানা জটিলতায় ভোট গ্রহণে মাঝে মধ্যেই বিপাকে পড়তে হয় নির্বাচনী কর্মকর্তাদের। মূলত এই বিষয়টি নিয়ে আলোচনা করতেই 4 জন প্রযুক্তি বিশেষজ্ঞদের সঙ্গে মত বিনিময় করে নির্বাচন কমিশন। যদিও এই আলোচনার বিষয়টি গোপন রাখা হয় গণমাধ্যমে, তবে আলোচনায় ইভিএম জটিলতা থাকলেও গুরুত্ব পায় এনআইডি হস্তান্তরের বিষয়টি। দীর্ঘদিন ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় না কমিশন, এই বিতর্কে মতামত চাওয়া হয় বিশেষজ্ঞদের কাছে। যদিও এক্ষেত্রে নির্দিষ্ট প্রতিষ্ঠানের অধীনে দিতে চাপ নয়, বরং একটি ইউনিক ডাটাবেস তৈরি ও তার নিয়ন্ত্রণের উপর গুরুত্ব তাদের। তারা বলেন, সরকার চাইলে কাজে লাগাতে পারে কমিশনের দক্ষতা। এখন যদি টেকনিকের বৈশিষ্ট্যগুলি সব যদি মেনটেন হয়, ডাটাবেস নির্বাচন কমিশনে থাকলেও নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে থাকলেও নাকি অন্য কোনো থার্ড পার্টির কাছে থাকলেও তাতে কিছু যায় আসে না। আমরা যেটা বলেছি যে আপনারা যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হচ্ছেন আপনারা ভোট করতে পারবেন না। আপনার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে। কাজে আপনি যদি মনে করেন যে ওখান থেকে নিয়ে আমি ডাটাটা পেয়ে যাচ্ছি, ভালো। আর মনে করেন যে না, আমি বাসা চেক করবো, আমি যেটা নিয়েছি তাই না, আমি সেটা বাসা চেক করবো, তাদের কমপ্লিটলি তাদের সেই স্বাধীনতা আছে। কাজটি আমরা ব্যয় সাশ্রয়ীভাবে করি এবং ইলেকশন কমিশনের এই বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে। এই অভিজ্ঞতা কাজে লাগানো উচিত। অন্য যে কোনো প্রতিষ্ঠানেই যাক না কেন, তাদের তো এই অভিজ্ঞতাটা নাই। পরে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর জানান, সব দিক ভেবে এনআইডির এই হস্তান্তর প্রক্রিয়া সম্পর্কে মতামত জানাবে কমিশন। আমরা যেটাই বলি না কেন সেটা যুক্তিযুক্ত হতে হবে। আমরা কোনো যেটা বলি যে আমরা কোনো রং ফুটিংসের উপরে বসে আর্গুমেন্ট দেবো না। আমরা রাইট ফুটিংস যদি থাকে সেটার উপরে আমরা সিদ্ধান্ত নেব। আমরা কোনো পক্ষপাতিত্ব হব না। সরকারের চা যদি লজিক্যাল হয় সরকারে চলে যাবে, আর যদি দেখে যে না আমাদের এখানে থাকাটা লজিক্যাল মনে হয়, আমরা সেটা বলবো সরকারকে যে এখানে থাকাটাই লজিক্যাল হবে। 1 মাসের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান এই নির্বাচন কমিশনার। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে ব্যবসা বাণিজ্য ও কৃষি সহযোগিতা বাড়ানোর উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে একথা বলেন সরকার প্রধান। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে দেশটির সরকারকে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান তিনি। বলেন, নিবন্ধন প্রক্রিয়ার কারণে ব্রাজিলে ওষুধ পণ্য এখন বিধিনিষেধের মুখোমুখি হচ্ছে। বৈঠকে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের জন্য তৈরি পোশাক শিল্পের বড় একটি বাজার হতে পারে ব্রাজিল। এ সময় দেশটির নতুন প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে অভিনন্দন ও কিংবদন্তি ফুটবলার পেলের মৃত্যুতে শোক জানান প্রধানমন্ত্রী। 50 বছরে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ঢাকা ওয়াশিংটন অংশীদারিত্বকে মার্কিন প্রশাসন গুরুত্বের সঙ্গে দেখে বলেও জানান তিনি। হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের পরিচয়পত্র গ্রহণকালে এক লিখিত বক্তব্যে একথা বলেন বাইডেন। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের কাছে আনুষ্ঠানিক পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। এ সময় তাকে স্বাগত জানান বাইডেন। রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান মার্কিন প্রেসিডেন্টকে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা জানান। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের জন্য মার্কিন প্রশাসন কাজ করতে মুখিয়ে আছে। দুই দেশ মিলে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলা করবে বলেও জানান বাইডেন। গত 50 বছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অসাধারণ অগ্রগতির প্রশংসাও করেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া কয়েক লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের উদারতার প্রশংসা করেন জো বাইডেন। বলেন, রোহিঙ্গাদের অধিকার রক্ষায় বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের আগে ভারতে বাংলাদেশের হাই কমিশনারের দায়িত্ব পালন করেন মোহাম্মদ ইমরান। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। বিশ্বমন্দা সহ নানা সংকটের মধ্যেই তৈরি পোশাক খাতের চমক। ইউরোপ আমেরিকায় কমলেও অপ্রচলিত বাজারে চড়া দামে বিক্রি বাড়ায়
রফতানি আয়ে সদ্য বিদায়ী বছরে রেকর্ড সৃষ্টি হয়েছে। 2022 সালে $45 বিলিয়ন পণ্য রফতানি করেছে বাংলাদেশ। গত বছর থেকে $10 বিলিয়ন বেশি। এ ধারা ধরে রাখতে বাণিজ্য কূটনীতিতে আরও গুরুত্ব দেওয়ার তাগিদ বিজিএমইএর। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। আমার এখানে আগে শার্ট বানাতাম, যেহেতু শার্টের অর্ডার কমে গেছে সেই জন্য আমি এখন শর্টস বানাচ্ছি। এই শর্টসটা মূলত জাপান বায়ারের। আমরা আগে আমেরিকা এবং ইউরোপ কানাডার অর্ডার করতাম, এখন টুকটাক আমরা জাপানের দিকে ঢুকেছি। আমরা এটাও দেখি ইন্ডিয়াতেও টুকটাক কাজ করার জন্য আমি কিছু পথ বের করার চেষ্টা করছি। চট্টগ্রাম কালুরঘাট শিল্পাঞ্চলের একটি গার্মেন্টস কারখানায় জাপানি বায়ার প্রতিষ্ঠান থাইসিমা এবং কারাবর অর্ডার দেওয়া পণ্যের উৎপাদন চলছে জোরে সোরে। একসময় এই কারখানায় তৈরি হতো ইউরোপ আমেরিকান বায়ারদের পণ্য। এভাবে নানা সংকট সত্ত্বেও ভারত, জাপান কিংবা অস্ট্রেলিয়ার মতো অপ্রচলিত বাজারে রপ্তানি করে আয়ের রেকর্ড হয়েছে 2022 সালে। সাউথ আফ্রিকা এবং আরও কিছু আফ্রিকান কান্ট্রি নিয়ে আমরা কাজ করছি এবং এটা একটা ভালো সাইন যে কয়েক বছরের গ্রোথ রেশিও যদি আমরা দেখি তাহলে এটা বেশ ভালোভাবে গ্রোথ হচ্ছে। ছোট কোয়ান্টিটির অলওয়েজ কিন্তু ভ্যালুগুলো একটু বাড়তে থাকে, কারণ আমাদের প্রোডাকশন কস্ট বেশি থাকে। এই কারণে ওখানে একটু এফওবিটা একটু হাই হয়েছে। বিজিএমইএর তথ্য অনুযায়ী সদ্য বিদায়ী বছরে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে গার্মেন্টস পণ্য রপ্তানি হয়েছে $45,709 মিলিয়ন মার্কিন ডলার। আগের বছর ছিল $35,811 মিলিয়ন মার্কিন ডলার। রিসেশনের কারণে যেহেতু আমাদের অর্ডার এক্সপোর্টটা স্লো ছিল, এই অর্ডারগুলো এখন যাওয়ার কারণে এখনও আমরা গ্রোথের সুযোগটা সুফলটা পাচ্ছি। আমাদের দাবি হচ্ছে আমাদের যে এমবেসিগুলি আছে তারা যেন সঠিকভাবে কাজ করে প্রত্যেক কান্ট্রিতে। 2022-23 অর্থ বছরের প্রথম 6 মাসে বাংলাদেশ থেকে $12,660 মিলিয়ন নিটওয়ের এবং $10,340 ওভেন পণ্য রপ্তানি হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। বাংলাদেশের রপ্তানি খাতে এখন পর্যন্ত একক আধিপত্য ধরে রেখেছে তৈরি পোশাক খাত। কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপ আমেরিকার বায়াররা কাপড় কেনা কমিয়ে দেওয়ায় কিছুটা সংকটের মুখে পড়েছে। তবে এই সংকট কাটাতে বড় ধরনের ভূমিকা রাখতে পারে পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি মিশনগুলো। চট্টগ্রামের কালুরঘাট শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক হজ চুক্তিকাল সব নিষেধাজ্ঞা কাটিয়ে এবার পূর্ণ কোটায় হজের সুযোগ পাওয়ার আশা। আগামী মে মাসের শেষ সপ্তাহে উড়বে হজের প্রথম ফ্লাইট। সুষ্ঠু ব্যবস্থাপনায় হাজিদের বিড়ম্বনা লাঘবে সৌদি সরকারের প্রতি আহ্বান হাবের। তোহা খান তামিমের রিপোর্ট। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত সৃষ্টিকর্তার ঘর। 2020 এবং 21 সালে সে ধ্বনিতে বাঁধ সাধে অতিমারি করোনা। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে গেল বছর আল্লাহু আকবার রবে প্রকম্পিত হয় পবিত্র মক্কা নগরী। যদিও সৌদি সরকারের পক্ষ থেকে দেয়া স্বাভাবিকের চেয়ে অর্ধেক সংখ্যক সুযোগ পান পবিত্র হজ পালনের। আজন্ম লালিত হজের আশা অধরাই থেকে যায় অর্ধেকের বেশি নিবন্ধনকারীর। ধর্ম মন্ত্রণালয় বলছে এবার সব নিষেধাজ্ঞা কাটিয়ে বাংলাদেশকে পূর্বের কোটা অনুযায়ী 1,27,198 জন হজযাত্রীকে হজ পালনের অনুমতি দিতে পারে সৌদি সরকার। এবার থাকছে না বয়সের কোনো সীমাও। গত যে আদমশুমারি আছে সেই আদমশুমারি অনুসারে 1,27,000-এর মতো হতে পারে, প্লাস মাইনাস কিছু হতে পারে। এক ইমিগ্রেশনে তারা চলে যাবে, হজ করে আবার ফিরে আসবে। তার মানে হলো এই 6 ঘন্টার সময় তাদের লাঘব হবে এবং কষ্ট লাঘব হবে। হজের অংশ হিসাবে 7 থেকে 12 জিলহজ মক্কা থেকে মিনা, আরাফাত ও মুজদালিফায় অবস্থান করতে হয় হাজিদের। তবে সেখানে যাতায়াত, তাঁবু ও খাবার সহ নানা বিষয়ে বিড়ম্বনায় পড়তে হয় অবস্থানকারীদের। এ কষ্ট লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সৌদি সরকারের প্রতি আহ্বান হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের। প্রতি বছরই আমাদের কিছু কিছু হজযাত্রীদের সেবার ব্যত্যয় হয়, স্পেশালি বাসে অনেক সময় বাস পেতে দেরি হয়। 2023 সালের হজে যাতে মিনা, আরাফা, মুজদালিফায় গমনের জন্য হজযাত্রীদের পর্যাপ্ত পরিমাণ বাস দেওয়া হয়, মিনা, আরাফা, মুজদালিফায় পর্যাপ্ত তাঁবু দেওয়া হয় এবং প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়।
জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে এবার পবিত্র হজ অনুষ্ঠিত হবে জুনের 27 তারিখ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম মেডিকেলে ডায়ালাইসিস ফি এক ধাক্কায় 10,000 টাকা বাড়ানোয় বিক্ষোভ করেছে রোগী ও তাদের স্বজনরা। ডায়ালাইসিস কক্ষে তালা ঝুলিয়ে দিয়ে বের করেন মিছিল। তবে পরিচালনাকারী সংস্থা সেন্ডোর বলছে টাকা বকেয়া থাকায় তারা কম দামে সেবা দিতে পারছে না। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। নিজের ফ্যামিলিকে চালাতে অনেক প্রবলেম হয়ে যাচ্ছে। আমার বাবাকে কি করে আমি ওষুধ খরচ এগুলো ডায়ালিসিস খরচ এগুলো কি করে দেবো? এভাবে ক্ষোভ জানান কিডনির ডায়ালাইসিস সেবা নিতে আসা রোগীরা। 3 গুণের বেশি ফি বাড়ানোই ক্ষুব্ধ ও উত্তেজিত হয়ে স্লোগান দিতে থাকেন স্বজনরা। পরে তালা ঝুলিয়ে দেওয়া হয় পরিচালনাকারী সংস্থা সেন্ডুরের অফিসে। দাবি আদায়ে বের করেন বিক্ষোভ মিছিল। 396 টাকা বেড়ে হয়েছে 535 টাকা, এখন করেছেন 2935 টাকা। আমরা কিভাবে করব? কোনো মতে আমরা রোগীকে চিকিৎসা চালাই দিছি, এখন যদি এত দাম বেড়ে যায় আমরা কিভাবে চলবো? এটা আমাদের রোগী যতক্ষণ বেঁচে থাকতেছে ততক্ষণ করা লাগতেছে। 435 টাকা ছাড়া আমি ডায়ালিসিস করতে পারবো না, না পারলে এখানে মরবো, আমি বাড়িতে যাব না। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একজন কিডনি রোগীকে আগে ভর্তুকি মূল্যে প্রতি মাসে 8টি ডায়ালাইসিস করালে দিতে হতো 4,200 টাকা, কিন্তু এখন দাবি করছে 3 গুণের বেশি 14,000 টাকা। এছাড়া মূল টাকার উপর বাড়ানো হয়েছে 5%। তবে পরিচালনাকারী সংস্থা সেন্ডুর বলছে বকেয়া বেশি থাকায় তারা কম দামে সেবা দিতে পারছেন না। আমরা ঊর্ধ্বতন কথা বলেছি, ওনারা তো বুঝেন জিনিসটা, ওনারাও বুঝেন। আমাদের রোগী কল্যাণ থেকে বা আমাদের যারা অন্যান্য দানশীল ব্যক্তি আছে তাদেরকে যতটুকু হেল্প করে আমরা লোকালি চেষ্টা করছি, দেখা যাক কতটুকু। চট্টগ্রাম মেডিকেলে প্রতিদিন 150 জনের বেশি রোগী এই সেবা নেন। আর চট্টগ্রামে কিডনি রোগীর সংখ্যা 20 লাখের বেশি। এর আগেও বেশ কয়েকবার সেবা বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। কল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে শুরু থেকে দাবি করে আসছে ফারদিনের পরিবার। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের ওপর পশ্চিমাদের নতুন নিষেধাজ্ঞার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না সরকার। সম্প্রতি সব রাষ্ট্রদূতকে সতর্ক থাকতে নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নিষেধাজ্ঞা ঠেকাতে রাষ্ট্রদূতদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সরকার বিরোধী অপপ্রচার রোধে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের ডিসেম্বরে র্যাব ও এর 6 শীর্ষ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এরপর গত 1 বছরেরও বেশি সময়ে নানা দ্বিপাক্ষিক আলোচনা করে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। সাক্ষাৎ করে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে আলোচনা হয় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর। 2022 সালে নিষেধাজ্ঞা তুলে নিতে সরকারের পক্ষ থেকে নিয়োগ দেয়া হয় আইনজীবী। অন্যদিকে দেশবিরোধী প্রচারণায় লবিস্ট নিয়োগের অভিযোগ ওঠে বিএনপির বিরুদ্ধে। গেল বছর এমন নিষেধাজ্ঞা আরও আসবে এমনটা ধরে নিয়েছিল বিএনপি সহ বিরোধী নানা মহল। দে ওয়্যার অ্যাসিওরড যে নতুন করে আরো স্যাংশন আসবে, সেটাকে মিলিয়ে 10 তারিখে তারা একটা সেলিব্রিটি মোডে বিশাল একটা জনসভা করবে। বাঙালি মনে করবে যে সরকারের সাথে কোনো বন্ধু নেই। এর মধ্যে গত 31 ডিসেম্বর পররাষ্ট্র সচিবের দপ্তর থেকে একটি চিঠি পাঠানো হয় বিদেশে নিয়োজিত বাংলাদেশের সব রাষ্ট্রদূতকে, যেখানে উল্লেখ করা হয় সরকার ও তার প্রতিষ্ঠানগুলোর ওপর ক্ষতি সাধনের উদ্দেশ্যে সরকারি সংস্থা ও ব্যক্তির ওপর একই বা অন্য কারণে নিষেধাজ্ঞা আসতে পারে বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে। নিষেধাজ্ঞা ঠেকাতে প্রস্তুত থাকার লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি সময় অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানানো হচ্ছে। চিঠি পাঠানোর পরদিন 1 জানুয়ারি দিক নির্দেশনামূলক বক্তব্য নিয়ে রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী, যেখানে সরকার বিরোধী অপপ্রচার চালালে তড়িৎ ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয় রাষ্ট্রদূতদের। যদি এরকম মিথ্যাকে ইউ রেসপন্ড টু ইট একের স্পন্টেনিয়াসলি, ওইটার জন্য আপনার ওই মিনিস্টার থেকে হুকুম পাবেন টবেন। যদিও এর কিছুদিন আগে পররাষ্ট্রমন্ত্রী বলেন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে আশঙ্কার কোনো কারণ নেই। আমেরিকা হাজার হাজার স্যাংশন দেয়, আতঙ্কের কোনো কারণ নাই, আশঙ্কারও কোনো কারণ নেই। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। ভয়াবহ বিশ্ব মন্দার মধ্যেই তৈরি পোশাক খাতে চমক। 2022 সালে রেকর্ড $45 বিলিয়ন পণ্য রফতানি হয়েছে। এ ধারা ধরে রাখতে বাণিজ্য কূটনীতিতে আরও গুরুত্ব দেওয়ার তাগিদ বিজিএমইএর। সাক্ষাৎ টেপোর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
আমার এখানে আগে শার্ট বানাতাম, যেহেতু শার্টের অর্ডার কমে গেছে সেই জন্য আমি এখন শর্টস বানাচ্ছি। এই শর্টসটা মূলত জাপান বায়ারের। আমরা আগে আমেরিকা এবং ইউরোপ কানাডার অর্ডার করতাম, এখন টুকটাক আমরা জাপানের দিকে ঢুকেছি। আমরা এটাও দেখি ইন্ডিয়াতেও টুকটাক কাজ করার জন্য আমি কিছু পথ বের করার চেষ্টা করছি। চট্টগ্রাম কালুরঘাট শিল্পাঞ্চলের একটি গার্মেন্টস কারখানায় জাপানি বায়ার প্রতিষ্ঠান থাইসিমা এবং কারাবর অর্ডার দেওয়া পণ্যের উৎপাদন চলছে জোরে সোরে। একসময় এই কারখানায় তৈরি হতো ইউরোপ আমেরিকান বায়ারদের পণ্য। এইভাবে নানা সংকট সত্ত্বেও ভারত, জাপান কিংবা অস্ট্রেলিয়ার মতো অপ্রচলিত বাজারে রপ্তানি করে আয়ের রেকর্ড হয়েছে 2022 সালে। শীতের কাপড় লাগে এবং বিভিন্ন আইটেমগুলোর জন্য নতুন মার্কেটের কারণে এবং ছোট কোয়ান্টিটির অলওয়েজ কিন্তু ভ্যালুগুলো একটু বাড়তে থাকে। বিজিএমই এর তথ্য অনুযায়ী সদ্য বিদায়ী বছরে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে গার্মেন্টস পণ্য রপ্তানি হয়েছে 45,709 মিলিয়ন মার্কিন ডলার। রিসেশনের কারণে যেহেতু আমাদের অর্ডার এক্সপোর্টটা স্লো ছিল, এই অর্ডারগুলো এখন যাওয়ার কারণে এখনও আমরা গ্রোথের সুফলটা পাচ্ছি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বমন্দায় ইউরোপ আমেরিকার ক্রেতারা পণ্য কেনা কমিয়ে দিল, আলো হয়ে দাঁড়ায় অপ্রচলিত বাজার। সাউথ আফ্রিকা এবং আরও কিছু আফ্রিকান কান্ট্রি নিয়ে আমরা কাজ করছি এবং এটা একটা ভালো সাইন যে কয়েক বছরের গ্রোথ রেশিও যদি আমরা দেখি তাহলে এটা বেশ ভালোভাবেই গ্রোথ হচ্ছে। 2022-23 অর্থ বছরের প্রথম 6 মাসে বাংলাদেশ থেকে 12,660 মিলিয়ন ডলার নিটওয়ের এবং 10,340 ডলারের ওভেন পণ্য রপ্তানি হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। কমল দে, সময় সংবাদ। চীনের হেইলংজিয়াং প্রদেশে শুরু হয়েছে 39তম হারবিন ইন্টারন্যাশনাল আইস অ্যান্ড স্নো ফেস্টিভ্যাল। বড় বড় টাওয়ার, নানা রঙের লাইট, স্কাই হুইল সহ বরফ দিয়ে তৈরি করা হয়েছে ভাস্কর্য। রং বেরঙের আলোকসজ্জায় বিশাল বড় মঞ্চ, নানা রঙের আলোর ঝলকানিতে বর্ণিল হয়ে উঠেছে বিভিন্ন ভাস্কর্য। খালি চোখে দেখে বোঝার উপায় নেই, মস্ত বড় টাওয়ার থেকে শুরু করে প্রদর্শিত সবকিছুই বরফের তৈরি। এরই মাঝে রাতের অন্ধকার আকাশে এক একটি আতশবাজি যেন উজ্জ্বল নক্ষত্রের প্রতীক। চীনের উত্তর পূর্বাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশের হারবিন শহরে শুরু হয়েছে 39তম হারবিন ইন্টারন্যাশনাল আইস অ্যান্ড স্নো ফেস্টিভ্যাল। দর্শনার্থীদের নজর কাড়তে তৈরি করা হয়েছে চমৎকার সব বরফের শিল্পকর্ম। 8,10,000 বর্গমিটার জায়গা জুড়ে বানানো হয়েছে বিশাল বড় এক বরফের ভাস্কর্য। পাশাপাশি 43 মিটার উঁচু টাওয়ার ও 500 মিটার বরফের স্লাইডও রয়েছে। শুধু তাই না, 120 মিটার উঁচু একটি স্কাই হুইলেরও ব্যবস্থা করেছেন আয়োজকরা, যাতে চড়ে পুরো আয়োজনের এক নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে পারেন দর্শনার্থীরা। এছাড়া রং বেরঙের লাইট, আলোকসজ্জা আর আতশবাজির সংযোজন উচ্ছ্বাসের মাত্রা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। শীতকালে আমি প্রথমবারের মতো হারবিনে এসেছি। এমন সুন্দর অনুষ্ঠান এর আগে কখনো দেখিনি। এটি আসলেই খুব চমৎকার। আমি মনে করি এমন আলোকসজ্জাই চীনারাই সেরা। এখানে আসলে পর্যটকরা অনেক আনন্দ করতে পারবে। 1985 সালে শুরু হওয়া ঐতিহ্যবাহী এই অনুষ্ঠানটি দেখতে প্রতি বছর অসংখ্য পর্যটকের সমাগম ঘটে বলে জানান সংশ্লিষ্টরা। মৌসুমী সাথী, সময় সংবাদ।